সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে রয়েছে আপনাদের জন্য লরেঙ্গলস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে রয়েছে ষষ্ঠ পর্ব। অ্যালিস বলল ও জানে কি করে চিনি মিঠাই তৈরি করে। এলাইজা জেন যখন করবে না তখন ওর উপরই দায়িত্ব পড়ল। চিনি আর চিটাগুড় পানিতে গুলে চুলে জাল দিলে অ্যালিস যতক্ষণ আঠা আঠা একটা ভাব না আসে। তারপর কয়েকটা প্লেটে মাখন মাখিয়ে ঢাললো জিনিসটা সমান ভাগে। ঠান্ডা হওয়ার জন্য রেখে এলো প্লেটগুলো বারান্দায়। যত ঠান্ডা হয়ে আসবে ততই জমাট বেঁধে শক্ত হয়ে যাবে। সবাই এবার আস্তিন গুটিয়ে হাতে মাখন মেখে নিল আঠার ভয়। দেখা গেল ইলাইজা যেন মাখন মাখছে হাতে। বাইরে দাঁড়িয়ে আলমন্ডসের জন্য চেঁচাচ্ছে লুসি অনেকক্ষণ ধরে। আলমন্ডস বেরোলো চিনির মিঠাই ঠান্ডা হয়েছে কিনা দেখতে। হাত দিয়ে দেখলো হয়েছে। ভাবলো লুসিরও কিছুটা পাওয়া উচিত। এদিক ওদিক চেয়ে এক থাবা মিঠাই তুলে নিয়ে বারান্দার কিনার থেকে আলগোছে ছেড়ে দিল লুসির হাঁ করা উদ্গ্রীব মুখে। ঠান্ডা হয়েছে শুনে যে যার প্লেট নিয়ে টানতে শুরু করলো। টান দিলেই লম্বা হচ্ছে মিঠাই, আবার টান দিলে দ্বিগুণ লম্বা হচ্ছে, কিন্তু শক্ত হচ্ছে না কিছুতেই। কুছ পরোয়া নেই, শুরু হলো খাওয়া। অল্পক্ষণেই সকলের দাঁত, জিভ, আঙুল সব কিছু এমন চটচটে হয়ে গেল, চুল পর্যন্ত চটচটে হয়ে গেল। মেঝেতে খানিকটা পড়ে গেল আলমাজোর হাত থেকে, আটকে গেল সেখানেই, আর তোলা গেল না। কটকটে শক্ত হওয়ার কথা চিনির মিঠাই, কিন্তু যে কার তেমনি নরম আঠা হয়ে থাকলো ওটা। শেষকালে হাল ছেড়ে দিয়ে শুতে গেল ওরা। পরদিন সকালে গোলাবাড়ির কাজে রওনা হয়ে আলমাঞ্জো দেখল লুসি দাঁড়িয়ে রয়েছে উঠোনে, মাথাটা ঝুলে পড়তে চাইছে নিচের দিকে। ওকে দেখলেই যে ছোট্ট লেজটা প্রবল বেগে নাড়ে সেটা ঝুলে আছে নিচের দিকে। ওকে দেখেও টু শব্দ করলো না, মাথাটা নাড়ল বিমর্ষ ভঙ্গিতে। ভোতা নাকটা কুচকালো। ঝকঝকে সাদা দাঁতের জায়গায় মসৃণ বাদামি কি যেন দেখা যাচ্ছে ওর মুখে। মুহূর্তে বুঝে ফেললো আলমাঞ্জো ব্যাপারটা। দাঁতে দাঁত আটকে গিয়েছে ওর চিনি মিঠাই খেতে গিয়ে। এখন না পারছে হাঁ করতে, না পারছে কিছু খেতে, না কোনো আওয়াজ করতে। আলমাঞ্জোকে এগোতে দেখেই দৌড় দিল লুসি উল্টো দিকে। চিৎকার করে রয়্যালকে ডাকলো আলমাঞ্জো। দুজন মিলে ছুটলো ওর পিছনে। দৌড় দৌড় দৌড়। দুজনকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়লো লুসি। এদিক যায় ওদিক যায়, স্নোবল ঝোপের দিকে যায়, বাগানটাকে লন্ডভন্ড করে দিয়ে বাউলি কেটে ডানে যায় বায়ে যায়। মুখে টু শব্দটি নেই। চিনির মিঠাই আটকে গিয়েছে দুই পাটি দাঁতকে নিয়ে। হঠাৎ থমকে দাঁড়িয়ে রয়্যালের দুই পায়ের ফাঁক দিয়ে গলে ছুটে গেল আবার। আছাড় খেল রয়্যাল। আলমাঞ্জো প্রায় ধরে ফেলেছিল। ডিগবাজিকে কয়েক গড়ান দিয়ে আবার দৌড় দিল লুসি। মটরশুঁটির গাছ ছিঁড়ে পাকা টমেটো মারিয়ে বাঁধাকপি উপড়ে ছুটছে ওরা। অ্যালিস এসে যোগ দিয়েছে সঙ্গে। দোরগোড়ায় দাঁড়িয়ে ইলাইজা জেন চেঁচাচ্ছে, এই যে এদিকে যায়, ওই যে ওদিকে গেল, ধরো ধরো। শেষকাটে তিনজনে এক কোণে আটকালো লুসিকে। তাও সে দম্বার পাত্রী নয়। অ্যালিসের পাশ দিয়ে বিউলি কেটে চলে যাচ্ছিল। ঝাঁপ দিয়ে জাপটে ধরল আলমাঞ্জো। ভয় পেয়ে পা ছুড়ল লুসি। ফর করে বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে গেল আলমাঞ্জোর কাপড়। ছাড়ল না আলমাঞ্জো। অ্যালিস চেপে ধরল পিছনের দুই পা। রয়্যাল জোর করে ওর মুখ টেনে খুলে আঙুল দিয়ে চেঁচিয়ে বার করলো আঠালো মিঠাই। এতক্ষণে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল লুসি। রাত ভর যে সে নালিশ জানাতে পারেনি, 8 ঘন্টা তাড়া করা হয়েছে ওর পিছনে, অথচ যে ভয় সে প্রকাশ করতে পারেনি সব একসঙ্গে বেরিয়ে এলো ওর কণ্ঠ চিরে। ছাড়া পেয়ে ছুটল সে নিজের ঘরের দিকে। আলমাঞ্জো জেমস ওয়াইল্ডার, মায়ের ভঙ্গি নকল করে তীক্ষ্ণ কণ্ঠে বলল ইলাইজা জেন। নিজের চেহারাটা একটু দেখো গিয়ে আয়নায়। পাত্তা দিল না আলমাঞ্জো, যদিও জানে ইতিমধ্যেই দুটো অপরাধ করে ফেলেছে। চিনির মিঠাই খাইয়েছে শুয়োরকে, আর কাপড়টা ছিঁড়েছে এমন জায়গায় যে সেলাই করলেও দেখা যাবে। তবু স্বস্তি বোধ করছেও যে পুরো একটা সপ্তাহ মা কিছুই জানতে পারবে না। ওই দিন আবারও আইসক্রিম বানালো ওরা। শেষ করলো শেষ কেকটাও। অ্যালিস বলল পাউন্ড কেক কী করে বানাতে হয় জানিও। একটা বানিয়ে রেখে বৈঠকখানায় আরাম করতে যাবে। না যাবে না, বাধা দিল ইলাইজা জেন। তুমি ভালো করেই জানো বৈঠকখানাটা কেবল মেহমানদের জন্যে। ওর মুখের উপর কেউ কিছু বলল না, কিন্তু আলমাঞ্জোর মনে হলো বেশি বাড়াবাড়ি করছে ইলাইজা জেন। এটা ওর বৈঠকখানা নয়। মাও বলে নিজে ওখানে বসতে পারা যাবে না, ইচ্ছে করলে অ্যালিস ওখানে বসবে না কেন। বিকেলে পাউন্ড কেকের খবর নিতে রান্নাঘরে এলো আলমাঞ্জো। দেখলো চুলো থেকে মাত্র নামিয়েছে ওটা অ্যালিস।
এতই অপূর্ব গন্ধ যে কোণা থেকে একটু ভেঙে মুখে না দিয়ে পারল নাও। ভাঙাটা ঢাকবার জন্য কেকের এক পাশ থেকে দুটো টুকরো কাটলো অ্যালিস। দুজন দুটুকরো কেক খেলো অবশিষ্ট আইসক্রিমটুকু দিয়ে। আরও আইসক্রিম বানাবো জিজ্ঞেস করলো অ্যালিস। দূর, ওপরের দিকে ইঙ্গিত করলো। ওপরে আছেও, চলো বৈঠকখানায় গিয়ে বসি। পা টিপে চলে গেল ওরা বৈঠকখানায়। খড়খড়ি নামানো, তাই ঘরটা অন্ধকার, কিন্তু সত্যিই চমৎকার করে সাজানো। ওয়ালপেপারগুলো সাদার উপর সোনালি কাজ করা, কার্পেটটা মার খুব যত্ন করে বানানো। টেবিলের উপরটা মার্বেল পাথরের ঢাকা, তার উপর রয়েছে সুন্দর গোলাপের নকশা আঁকা লম্বা একটা ল্যাম্প, তার পাশে ভেলভেট মোড়া ছবির অ্যালবাম। চারপাশে দেওয়াল ঘেঁষে মখমলের গদি লাগানো সুদৃশ্য চেয়ার রাখা। দুই জানলার মাঝখানের দেওয়ালে ঝুলছে জর্জ ওয়াশিংটনের ছবি। কঠোর দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন চোখে চোখে। আলগোছে সোফায় উঠে বসলো অ্যালিস, কিন্তু সোফার পিচ্ছিল কাপড় ওকে ফেলে দিল মেঝেতে। জোরে হাসার সাহস নেই, পাছে লেজেজেন শুনে ফেলে। 32 পাটি দাঁত বেরিয়ে গিয়েছে অ্যালিসের। আবার উঠে বসলো সোফায়, আবার পিছলে নেমে গেল। মজা পেয়ে আলমানজোও বসলো কয়েকবার। ওই একই ঘটনা, থাকা যায় না, পিছলে নেমে আসতে হয়। মনের আনন্দে হাসছে দুজন। খুশি যখন গলার আওয়াজ থেকে বেরিয়ে আসার উপক্রম হলো, তখন আর সোফায় উঠতে সাহস হলো না। সত্যি সুন্দর করে সাজিয়েছে মা ঘরটা। ঘুরে ঘুরে শোকেসে সাজানো ঝিনুক, প্রবাল, চীনামাটির পুতুল সব দেখলো ওরা অনেকক্ষণ ধরে। কিন্তু যেই লেজেজেনে পায়ের আওয়াজ পেল, পা টিপে টিপে বেরিয়ে দরজা ভিড়িয়ে দিল ওরা বৈঠকখানায়। এত আনন্দ, এত স্বাধীনতা, মনে হচ্ছিল এইভাবেই বুঝি চলতে থাকবে, সপ্তাহ আর ফুরোবে না। কিন্তু এক সকালে ইলাইজাচিন বলল, কাল মা আসবে। খাওয়া বন্ধ হয়ে গেল সবার। বাগানের আগাছা পরিষ্কার করা হয়নি, মটরশুঁটি আর শিম তোলা হয়নি। মুরগির ঘরটা চুনকাম করবার কথা ছিল, হয়নি সেটাও। দেখার মতো হয়েছে বাড়িটা, বলল ইলাইজাচিন কোমরে হাত দিয়ে চারপাশে চেয়ে। মাখন তুলতে হবে আর যতটা পারা যায়। ইস, মাকে যে কী জবাব দেব, চিনি তো সবই শেষ প্রায়। চিনির বেড়ালে উঁকি দিল ওরা। সত্যি তলাটা দেখা যাচ্ছে। সান্ত্বনা দিল অ্যালিস। ভাগ্য ভালো, তলায় সামান্য হলেও আছে একটু চিনি। মা বলে গিয়েছে সব চিনি খেয়ে ফেলো না। কই, আমরা কি সব খেয়েছি? হোশ ফিরে এসেছে সবার। যে যতটা পারছে সাধ্যমতো কাজ এগিয়ে রাখবার চেষ্টায় মন দিল। রয়্যাল আর আলমান্সো নিয়ানি নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাগানে। মুরগির ঘর চুরগান করে ফেলল, গোয়াল ঘর আর দক্ষিণ গোলাঘরের মেঝে পরিষ্কার করে ফেলল। ঘরের মেঝে পরিষ্কার করছে দুই বোন। আলমান্সোকে দিয়ে দুধের স্বর ঘাটালো ইলাইজাচিন। মাখন তুলতে বলল ব্যস্ত হাতে। লবণ মিশিয়ে তুলে রাখলো গামলায়। ঘর দূর ঠিক করতেই মেয়েরা সারাদিন এত ব্যস্ত থাকলো যে ডিনার সারতে হলো সবাইকে শুধু রুটি, মাখন আর জ্যাম দিয়ে। পেটের এক কোনাও ভরল না আলমান্সোর। এবার আলমান্সো, তুমি স্টোভটা পালিশ করে ফেলো, হুকুম দিল ইলাইজাচিন। স্টোভ পালিশের কাজটা খুব খারাপ লাগে আলমান্সোর। তবে কথা না শুনলে যদি আবার শুয়োরকে চিনির মিঠাই খাওয়ানোর ব্যাপারটা মাকে বলে দেয়, সেই ভয় কালি আর ব্রাশ নিয়ে কাজে লেগে গেল। কিন্তু অযথা তাড়া দিচ্ছে ইলাইজাচিন, ঘ্যান ঘ্যান করছে, তাই মেজাজ ঠিক রাখা ভীষণ কঠিন হয়ে উঠল ওর পক্ষে। সাবধান, মেঝেতে আবার রং ফেলো না, ঝাড়ু দিতে দিতে আবার বলল ইলাইজাচিন। একটি কথাও বলল না আলমান্সো। অত পানি দিও না আলমান্সো। ইস, আরেকটু জোরে ডলতে পারো না? কোনো জবাব দিল না আলমান্সো। বৈঠকখানায় ঢুকলো ইলাইজাচিন ঝাড়পোছ করতে। ওখান থেকে চেঁচিয়ে বলল, আলমান্সো, হয়েছে তোমার স্টোভ পালিশ? না। এ হে, হাত চালাও, হাত চালাও। ওহ, চাকর খাটাচ্ছে, বিড়বিড় করে আলমান্সো বলল। বিবি সাহেব। কি বললে? গলা চড়িয়ে জানতে চাইল ইলাইজাচিন। কিছু না। দরজার কাছে এসে ইলাইজাচিন দাঁড়ালো। কিছু না মানে? কি যেন বললে এক্ষুনি একটা বিড়বিড় করে। সোজা হয়ে বসলো আলমান্সো। চেঁচিয়ে উঠল কর্কশ কণ্ঠে, বলেছি তুমি বিবি সাহেব, চাকর পেয়েছো আমাকে? হাঁ হয়ে গেল ইলাইজাচিন। তারপর চেঁচিয়ে উঠল, দাঁড়াও তুমি আলমান্সো জেমস ওয়াইল্ডার, আসুক মা, মাকে আমি বলবো। কালিমাখা ব্রাশটা আসলে ঠিক ছুটতে চাইনি আলমান্সো,
কিন্তু কেমন করে জানি ওটা ছুটে গেল হাত থেকে। ইলাইজা জেনে কানের পাশ দিয়ে সাঁই করে চলে গেল। থ্যাপ! সোজা গিয়ে বৈঠকখানার ওপাশের দেওয়ালে লাগলো ওটা। সাদার উপর সোনালি কাজ করা দামি ওয়ালপেপারের উপর এখন বিচ্ছিরি ধাবড়া একটা কালো দাগ দেখা যাচ্ছে। ভয় চেঁচিয়ে উঠল অ্যালিস। ঘুরেই গোলাবাড়ির দিকে দৌড় দিল আলমাঞ্জো। সিঁড়ি বেয়ে খড়ের গাদায় উঠে যতদূর সম্ভব ভিতরে সে দিয়ে লুকিয়ে থাকলো। ডুকরে কাঁদতে ইচ্ছা করছে ওর, কিন্তু বয়সটা প্রায় 10 বছর হয়ে যাওয়ায় তা পারছে না। মা এসে দেখবে তার সাধের বৈঠকখানার কি হাল করেছে ও। বাবা ওকে উঠছেড়ে নিয়ে গিয়ে ব্ল্যাক স্নেক চাবুক দিয়ে পিটাবে। ইস, এই খড়ের গাদার মধ্যেই যদি বাকি জীবনটা লুকিয়ে থাকতে পারতো তাহলে বড় ভালো হতো। অনেকক্ষণ পর খড়ের গাদার কাছে এসে ডাকলো ওকে রয়্যাল। হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। বুঝতে পারলো সবই জানে রয়্যাল। মাঞ্জুরে, বড় জব্বর পিট্টি খাবি এবার, বলল রয়্যাল সহানুভূতির সুরে। ওরা দুজনেই জানে এ পিট্টি আনাবার উপায় নেই। বাবা জানতে পারলে মারবি, আর জানতে না পারবার তো কোনো কারণই নেই। তাছাড়া মারটা যে অন্যায় হবে তাও না। মারুক, আমি কেয়ার করি না, বলল আলমাঞ্জো। দৈনন্দিন সবই কাজ করলো ওরা। সাপার খেলো চুপচাপ, তারপর শুতে চলে গেল উপরে। যাওয়ার আগে একবার বৈঠকখানার দিকে তাকালো। দরজাটা বন্ধ, কিন্তু মনের চোখে পরিষ্কার দেখতে পেল দেওয়ালের গায়ে কুৎসিত কালো দাগটা। পরদিন গাড়িতে চড়ে ফিরে এলো বাবা মা। সবার সঙ্গে আলমাঞ্জোকেও বাইরে গিয়ে দাঁড়াতে হলো। ওর কানে কানে বলল অ্যালিস, অত ভেবো না, হয়তো তেমন একটা দোষ ধরবে না ওরা। কিন্তু খুবই উদ্বিগ্ন দেখালো ওকে। খুশি খুশি বলায় বাবা বলল, এই যে তোমরা সবাই ঠিকঠাক মতো ছিলে তো? হ্যাঁ বাবা, জবাব দিল রয়্যাল। ঘোড়া খুলবার জন্য বাবার পিছু নিয়ে আজ আস্তাবলে গেল না আলমাঞ্জো, বাড়িতেই থাকলো। মা হ্যাটের ফিতে খুলতে খুলতে ঘরে ফিরে দেখছে বাড়ির অবস্থা। তোমাদের প্রশংসা করতেই হয় ইলাইজা জেন আর অ্যালিস, বলল মা। সব দেখছে ঝকঝকে তকতকে করে রেখেছ। বাহ, আমি যে ছিলাম না তা কে বলবে? মা, নিচু গলায় ডাকলো অ্যালিস। কিন্তু মা। কি হয়েছে বাবা, কিছু বলবে? মা, সব চিনি খেতে মানা করেছিলে আমাদের, কিন্তু আমরা যে প্রায় সবটুকুই খেয়ে ফেলেছি। হাসলো মা। তোমরা সবাই মিলেমিশে লক্ষ্মী হয়ে থেকেছ। ওর কাঁধে হাত রাখলো। তাই চিনির জন্য আমি আর বকবো না। কিন্তু মা তো বৈঠকখানার ওই কালো দাগটা দেখেনি। দরজা বন্ধ। সেদিন আর কিছুই টের পেল না মা। পরদিনও না। ওদিকে আলমাঞ্জোর গলা দিয়ে তো আর খাবার নামতেই চায় না। মা চিন্তিত হয়ে পড়ল। ওকে ধরে ভাড়ার ঘরে নিয়ে হজমের জন্য সেই ভয়ঙ্কর বিটকেল ওষুধটা খাওয়ালো, বড় চামচের পুরো 1 চামচ। আলমাঞ্জো ভাবছে, এখনো কেন দেখছে না মা দাগটা? একবার দেখে ফেললে যা হওয়ার হয়ে যেত। এমন ভয় ভয় আর থাকতে হতো না সারাক্ষণ। দ্বিতীয় দিনের সন্ধ্যায় একটা গাড়ি এসে থামলো সামনের আঙিনায়। মিস্টার আর মিসেস ওয়েব এসেছেন বেড়াতে। বাবা মা বাইরে গিয়ে সাদরে ডেকে আনলো অতিথিদের। আলমাঞ্জো শুনছে মা বলছে, আসুন আসুন, একেবারে বৈঠকখানায় গিয়ে বসি। পাথরের মূর্তির মতো জমে গেল আলমাঞ্জো। জবান পুরো বন্ধ হয়ে গিয়েছে। হায় হায়, কপালটা ওর এতই খারাপ হবে ভাবতেও পারিনিও। সাজানো গুছানো বৈঠকখানাটা মায়ের গর্বের জিনিস। বেচারি জানেও না কি সর্বনাশ করে রেখেছে ওই ঘরের। মেহমানদের নিয়ে ঢুকছে মা বৈঠকখানায়। এক্ষুনি চোখে পড়বে কালো বিশ্রী দাগটা। তারপর আর ভাবতে পারল না ও। সবাইকে নিয়ে ভিতরে ঢুকে গেল মা। ওদের পিছনটা শুধু দেখতে পেল আলমাঞ্জো, আর শুনতে পেল জানলার শেডগুলো উঠে যাচ্ছে উপরে। ঘরটা এখন পুরোপুরি আলোকিত। ওর মনে হলো অনেকক্ষণ কেউ কোনো কথা বলছে না। আপনি বড় চেয়ারটা নিন মিস্টার ওয়েব, মায়ের গলা শোনা গেল। আরাম করে বসুন। আর মিসেস ওয়েব, আসুন, আপনি আর আমি সোফায় বসি। মা কি দেখেনি? বাহ, কি সুন্দর বৈঠকখানা আপনার। মিসেস ওয়েবের কণ্ঠে অকৃত্রিম প্রশংসা। আর 1 পা এগোতেই দেওয়ালে সেই জায়গাটা দেখতে পেল আলমাঞ্জো। আরে, নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। যেখানটায় ব্রাশের ধাবড়া কালো দাগটা থাকবার কথা, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালপেপার, সাদার উপর চমৎকার সোনালি কাজ করা। কোথাও কোনো দাগ নেই। ওর সন্দেহ হলো।
ও কি ভুল জায়গায় খুঁজছে? হয়তো অন্য কোনো জায়গায় লেগেছিল ব্রাশটা। ভালো করে দেখবার জন্য আরেকটু সামনে পা পাড়াতেই দেখে ফেললো মা ওকে। এই যে আলমানজো, এসো ভিতরে এসো, ডাকলো মা। ভিতরে গিয়ে একটা মকমলের চেয়ারে বসলো আলমানজো। মেঝেতে পা ঠেকিয়ে রাখলো যেন পিছলে পড়ে না যায়। আঙ্কেল এন্ড্রুর ওখানে বেড়াতে যাওয়ার গল্প শোনাচ্ছে বাবা মা। এদিক ওদিক চোখ বুলিয়ে কোথাও কোনো দাগ দেখতে পেল না। বাচ্চাদের রেখে এত দূর গিয়ে ওদের জন্য দুশ্চিন্তা হয়নি আপনার? জিজ্ঞেস করলেন মিসেস ওয়েব। না, গর্বের সঙ্গে বলল মা। আমি জানতাম ওরা সব ঠিক মতো চালিয়ে নিতে পারবে। ফিরে এসে দেখি যেমন রেখে গিয়েছি তেমনই আছে ঘরদোর, সব হয়েছে ঠিকঠাক। পরদিন চুরি করে বৈঠকখানায় ঢুকলো আলমানজো। ঠিক যেখানে গিয়ে লেগেছিল ব্রাশটা, ভালো করে লক্ষ্য করে দেখল সেখানে সূক্ষ্ম একটা কাটা দাগ দেখা যায়। জায়গাটা কেটে বের করে সেখানে আরেকটা ওয়ালপেপার কাটা হয়ে ঢুকে গিয়েছে। নকশার সঙ্গে এমন সুন্দরভাবে মিলে গিয়েছে যে না জেনে শুনে কেউ খুঁজলে চোখে পড়বার জো নেই। তককে তককে থাকলো আলমানজো। এলাইজা জেনকে একা পেয়ে জিজ্ঞেস করলো, তুমি বৈঠকখানার ওই ওয়ালপেপারটা মেরামত করেছ? হ্যাঁ, হাসলো এলাইজা জেন। চিলেকোঠায় খুঁজতেই বেঁচে যাওয়া এক টুকরো ওয়ালপেপার পেয়ে গেলাম। ওটাকে কেটে কুটে সাইজ করে ময়দার আঠা দিয়ে সেঁটে দিলাম আমাকে মার থেকে বাঁচাবার জন্যে। তবে আর কেন? ভাবাবেগ ফুটে উঠল আলমানজোর চেহারায়। বলল, তোমার দিকে ব্রাশটা ছোড়ার জন্য আমি খুবই দুঃখিত। সত্যি, কি করে যে ছুটে গেল ওটা, আমি সত্যিই দুঃখিত এলাইজা জেন। ঠিক আছে ঠিক আছে বলে এলাইজা জেন, আমিও খুব সম্ভব বড্ড বিরক্ত করে ফেলেছিলাম তোমাকে। যদিও তা চাইনি আমি, আসলে তখন খুব টেনশনে ছিলাম তো, মেজাজ চড়ে গিয়েছিল। যাক, আমিও দুঃখিত। আর তোমাকে মার খাওয়াবো কেন? তুমিই তো আমার একমাত্র ছোট্ট দুষ্টু ভাই। কৃতজ্ঞতায় চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আলমানজোর। চট করে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা দিল অন্যদিকে। মা কোনোদিনও জানতে পারেনি বিশ্রয়ী কালো দাগের কথা। 17 কাস্তেগুলো শান দিয়ে রেখে ফ্রেঞ্চ জো আর লেজি জনকে খবর দিল আলমানজো। আগামীকাল সকাল থেকে শুরু হবে খড় কাটার কাজ। বড় তিনজন পাশাপাশি দাঁড়িয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ গোড়া কাটছে কোমর সমান ঘাসের। আর ওরা এগিয়ে যেতেই পিক, লুই আর আলমানজো পিচফর্ক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ওগুলো সমান করে, যাতে রোদ লেগে শুকিয়ে যায় তাড়াতাড়ি। এ সময়টা রোদও খুব কড়া। সূর্য একটু চড়তেই হ্যাটের ভিতর সবুজ ঘাস পুড়ে মাথায় পড়ল সবাই। কিছুক্ষণের জন্য শান্তি। আর খানিক বাদে বাড়ি গিয়ে ঠান্ডা শরবত নিয়ে এলো আলমানজো। দুধ, দুধের সর, ডিম, গরম মশলা আর চিনি মিশিয়ে তৈরি এক বালতি শরবত। সবাই দাঁড়ালো ওকের ছায়া, তৃপ্তির সঙ্গে পান করলো শরবত। আবার কাজ শুরু। 3 সপ্তাহ ধরে চলল খড় সংগ্রহের কাজ। সব খড় শুকিয়ে নিতে গিয়ে কোলার বাড়িতে ঠেসে ঠুসে ঢুকিয়ে রাখতে অনেক সময় মোটামুটি কেটে গেল। চলে এলো ফসল কাটবার সময়। পেকে গিয়েছে জই আর গম। শিম, বরবটি, কুমড়ো, গাজর, শালগম আর আলু তুলবার সময় হয়েছে। শুরু হলো প্রচণ্ড পরিশ্রমের কাজ। বিশ্রামের সময় নেই। উদাস্ত খাটছে বাবা, রয়্যাল আর আলমানজো। মা এলাইজা জেন আর অ্যালিসেরও কাজের অন্ত নেই। শসা, সবুজ টমেটো আর তরমুজের খোসা দিয়ে তৈরি করছে আচার। ভুট্টা আর আপেল শুকোচ্ছে। জ্যাম আর জেলি মোরব্বা বানাচ্ছে। গ্রীষ্মের ফসলের কিছুই ফেলা যায় না। আপেলের মাঝের অংশটুকুও রেখে দেওয়া হয়, সিরকা বানানো হবে বলে। এক গাদা জয়ের খড় ভেজানো হয়েছে পিছনের আঙিনায়। আগামী গ্রীষ্মে পড়বার জন্য হ্যাট তৈরি হবে ওগুলো বুনি। প্রথমে জই কাটা হলো, তারপর গম, তারপর আটি বেঁধে নিয়ে আসা হলো গোলাবাড়িতে। এবার মটর, তারপর শিম আর বরবটি তোলা। ওরা সবাই যখন এসব নিয়ে ব্যস্ত, তখন নিউ ইয়র্ক শহর থেকে এলো মাখনের খরিদ্দার। প্রতি বছরই আসে। চমৎকার শহুরে পোশাক, চেনে বাঁধা সোনার ঘড়ি বুক পকেটে, সুন্দর গাড়ি আর ঘোড়া। সবাই লোকটাকে পছন্দ করে। ডিনারের সময় রাজ্যের গল্প, ফ্যাশন আর রাজনীতির সর্বশেষ খবর শোনায়। ডিনারের পর তলকুঠুরিতে গিয়ে প্রতিটা মাখনে গামলা পরীক্ষা করলো লোকটা লম্বা একটা স্টিলের ফাঁপা রড দিয়ে। কোথাও কোনো ত্রুটি না পেয়ে অকুণ্ঠ প্রশংসা করল। বলল, এত ভালো মাখন জীবনে দেখেনি সে। ন্যায্য দাম দিতেও কুণ্ঠিত হলো না।
$250 দিয়ে মায়ের 500 পাউন্ড মাখন কিনে নিয়ে খুশি মনে চলে গেল গাড়ি হাঁকিয়ে। মাও গাড়িতে ঘোড়া জুতে নিয়ে ছুটল শহরের ব্যাংকের দিকে, কারণ অত টাকা কিছুতেই আর বাড়িতে রাখবে না বলে প্রতিজ্ঞা করেছে আগেই। মাকে নিয়ে খুব গর্ব আলমানজোর। নিউ ইয়র্কের কত অজানা মানুষ মার তৈরি মাখনকে উচ্ছ্বসিত প্রশংসা করবে, কিন্তু কেউ জানবে না কে বানালো এত চমৎকার মাখন। মধ্যগ্রীষ্ম ঢলে পড়তেই ঠান্ডার ভাব টের পাওয়া গেল বাতাসে। ভুট্টা কেটে খেতেই আঁটি বাঁধা হয়েছে, দাঁড় করিয়ে রাখা হয়েছে। কুমড়ো গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে গিয়েছে, তার উপর বসে রয়েছে গাঁট্টা গোট্টা কুমড়োগুলো। এখন শুধু কেটে নিয়ে গেলেই হলো। আলমানজো দুধ খাওয়া কুমড়োটা এতদিনে বিশাল আকার ধারণ করেছে। সাবধানে লতা কেটে পাতা কেটে আলাদা করলো ওটা আলমানজো, কিন্তু তুলতে পারল না, এমনকি নড়াতেও পারল না। শেষে বাবা ওটাকে ওয়াগনে তুলে নিয়ে এলো গোলাবাড়িতে। এক গাদা খড়ের উপর সাবধানে নামিয়ে রাখলো। কাউন্টির মেলায় নিয়ে যাওয়া হবে ওটাকে। অন্যান্য কুমড়োগুলো ছিঁড়ে এক জায়গায় গাদা করলো আলমানজো। বাবা সেগুলো তুলে নিয়ে রেখে এলো গোলাবাড়িতে। ওখান থেকে ভালোগুলো বেছে বাড়ির নিচে সেলারে রাখা হবে মোরব্বা বানানোর জন্য। অন্যান্যগুলো থাকবে দক্ষিণ গোলাঘরের মেঝেতে। প্রতি সন্ধ্যায় আলমানজো হাত কোড়াল দিয়ে কয়েকটা কেটে খাওয়াবে গরু, বাছুর আর ষাঁড়গুলোকে। আপেল বাগানে প্রতিটা গাছে ঝুলছে অসংখ্য গাছ পাকা আপেল। বাবার রয়্যাল আর আলমানজো মই লাগিয়ে উঠে নিখুঁত আপেলগুলো বেছে বেছে পেড়ে ঝুড়িতে রাখল। এক ওয়াগন ঝুড়ি ভর্তি আপেল ধীরে ধীরে চালিয়ে বাড়িতে নিয়ে আসা হলো। তলকুটুরে আপেল রাখবার বাক্সে একটা একটা করে সাজিয়ে রাখা হলো। চোট খাওয়া আপেল ওখানে রাখা যাবে না, একটা আপেল পচলে গোটা বাক্সের সব আপেলই নষ্ট হয়ে যাবে। ভালো আপেলগুলো সব পেড়ে বাক্সবন্দি করবার পর রয়্যাল আর আলমানজো গাছে উঠে ঝাঁকুনি দিয়ে পারল আপেল। ডাল ধরে প্রবল ঝাঁকি দিলে শিলাবৃষ্টির মতো মাটিতে পড়তে থাকে আপেলগুলো। টপাটপ কুড়িয়ে নিয়ে ছুঁড়ে ফেলা হলো সাইডার তৈরি করা হবে বলে। ওয়াগন ভর্তি আপেল নিয়ে বাবা চলে গেল সাইডার মিলে, আর আলমানজো চলে এলো বাগানে ঝুড়িতে করে বিট, শালগম, ওলকপি, গাজর তুলে রেখে দেওয়ার জন্যে। সব সবজিগুলো তুলে বাড়ির নিচে সেলারে রেখে দিল সে। তারপর পেঁয়াজ টেনে তুলল আলমানজো, আর ওগুলোর শুকনো পাতা বিনুনি মতো করে বুনে আটকে ফেললো অ্যালিস। মা সেগুলো ঝুলিয়ে রাখলো চিলেকোঠায়। মরিচের গোটা গাছ উপড়ে তুলল আলমানজো, আর অ্যালিস সুই সুতো দিয়ে লালগুলো গেঁথে বড় বড় মালা বানালো। তারপর ঝুলিয়ে দিল পেঁয়াজের পাশে। সাইডের মিল থেকে দুটো বিশাল জ্বালা দিয়ে ফিরে এলো বাবা, গড়িয়ে নিয়ে রেখে এলো সেলারে। আগামী আপেল মরশুম পর্যন্ত সাইডারের চাহিদা মিটবে। পরদিন সকাল থেকে ঠান্ডা ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। মেঘগুলো গড়াগড়ি দিচ্ছে ধূসর আকাশে। চিন্তায় পড়ল বাবা। ক্ষেতের গাজর আর আলু এখন তুলে ফেলতে হয় যত তাড়াতাড়ি সম্ভব। জুতো, মোজা, টুপি, কোট আর দস্তানা পরে তৈরি হলো আলমানজো। অ্যালিস পরল ঘোমটার মতো মাথা ঢাকার টুপি আর শাল। ও সাহায্য করবে কাজে। বেস আর বিউটিকে লাঙলে জুতে গাজর লম্বা শাড়িগুলোর মাঝ দিয়ে চার্জ দিল বাবা। দুপাশের মাটি আলগা হয়ে যাওয়া গাজরগুলো এখন শুধু সরু এক ফালি জমিনের উপর দাঁড়িয়ে। আলমানজো আর অ্যালিস টপাটপ টেনে তুলতে শুরু করলো গাজরগুলোকে ঝুঁটি ধরে, আর রয়্যাল ঝেঁটিয়ে ঝুঁটে ওগুলোকে ছুঁড়ে ফেলতে লাগলো ওয়াগন। ওয়াগন ভরে গেলে বাবা ওগুলো সেলারে বড় বড় গাজরের বাক্স ভর্তি করে রেখে দিয়ে এলো। আলমানজো আর অ্যালিস সেদিন যে ছোট্ট লাল দানা বুনেছিল সেগুলোই এখন 200 বুশেল গাজরে পরিণত হয়েছে। যত খুশি নিয়ে রান্না করবে মা। তারপরেও শীতকালে গরু আর ঘোড়াগুলোকে খাওয়ানোর জন্য যথেষ্ট থাকবে গাজর। আলু তুলবার কাজে সাহায্য করতে এলো লেজি জন। নিয়ানি নিয়ে খুঁচিয়ে জমি থেকে আলু তুলছে বাবা আর জন। অ্যালিস আর আলমানজো ওগুলো তুলে বাস্কেটে রাখছে। বাস্কেট ভরে গেলে ঢেলে দিচ্ছে ওয়াগনে। দুটো ওয়াগন আনা হয়েছে আজ মাঠে। একটা ভরে গেলেই রয়্যাল সেটা নিয়ে গিয়ে সেলারের জানলা দিয়ে বেলচার সাহায্যে ঢেলে দিয়ে আসছে আলুর বাক্সে। ততক্ষণে আরেকটা ওয়াগন প্রায় ভরে ফেলছে অ্যালিস আর আলমানজো। দুপুরে কাজ থামালো না ওরা। অন্ধকারে যখন আর দৃষ্টি চলে না তখন বাড়ি ফিরে গেল। জমিতে বরফ জমে যাওয়ায় আগেই তুলতে হবে আলু, নইলে বরবাদ হবে আলু ক্ষেতের পিছনে 1 বছরের খাটুনি। আলু কিনে খেতে হবে তখন ওদের। এই সময় এরকম আবহাওয়া জীবনে দেখিনি আমি, বলল বাবা। পরদিন খুব ভোরে উঠে আবার কাজে লাগলো ওরা।
বিশ্রামের কোনো তোয়াক্কা করল না। সূর্য আজ আর উঠলই না। অনেক নিচে নেমে এসেছে ধূসর মেঘ। ঠান্ডা হয়ে গিয়েছে জমি, আলুগুলোও ঠান্ডা। শীতল হাওয়ায় মাঝে মাঝে শিউরে উঠছে শরীর। ধুলো এসে পড়ছে চোখে। চোখে ঘুম নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছে আলমানজো আর অ্যালিস। তাড়াতাড়ি করবার চেষ্টা করছে ওরা, কিন্তু আঙুলগুলো ঠান্ডায় অবশ হয়ে আসায় ধরতে পারছে না ঠিক মতো। হাত থেকে খসে পড়ছে আলু। নাকটা কেমন ঠান্ডা হয়ে গেছে, বলল অ্যালিস। কান ঢাকার ব্যবস্থা আছে, নাক ঢাকার ব্যবস্থা থাকলে ভালো হয়, তাই না? বাবাকে জানালো আলমানজো, ঠান্ডা লাগছে। বাবা বলল, হাত চালাও বাপ, জলদি করো, তাহলে শীত কম লাগবে। চেষ্টা করে দেখলো ওরা, কিন্তু কাজ হলো না। ঠান্ডায় হাত চলছে না। একটু পর বাবা বলল, আলুর শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালো না, অনেক আরাম পাবে। দুজনে মিলে এক গাদা শুকনো পাতা জড়ো করে ফেললো এক জায়গায়। বাবার কাছ থেকে ম্যাচ নিয়ে আগুন ধরালো একটা পাতায়। এক পাতা থেকে আগুন লেগে ধরলো অন্য পাতায়। কয়েক মিনিটের মধ্যেই মনে হলো পুরো মাঠটাই বেশ গরম হয়ে উঠেছে। এরপর আর কাজ করতে কোনো অসুবিধা হলো না। যখনই বেশি ঠান্ডা লাগে ছুটে গিয়ে দাঁড়ায় ওরা আগুনের ধারে, সেই সঙ্গে আরও কিছু শুকনো পাতা জড়ো করে রাখে। খিদে লেগেছে, বলল আলমানজো। আমারও, বলল অ্যালিস। মনে হচ্ছে ডিনারের সময় হয়ে গেছে। সূর্য নেই, তাই ছায়া দেখে আন্দাজ করবে তার উপায় নেই। এক নাগারে কাজ করে চলেছে ওরা, কিন্তু ডিনারের শিঙা আর বাজেই না। এই শাড়িটা শেষ হওয়ার আগেই দেখো শিঙা বাজবে, আমি বলে দিলাম, বলল আলমানজো। কিন্তু বাজলো না শিঙা। ওটা নষ্ট হয়ে গেল নাকি, ভাবল আলমানজো। বাবাকে বলল, মনে হচ্ছে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। হেসে উঠল জন। বাবা বলল, কেবল মাঝ সকাল হয়েছে বাবা, দুপুরের এখনো অনেক দেরি। আবার কাজে লেগে গেল আলমানজো। আলু তুলছে বাস্কেটে, রয়্যালকে দিচ্ছে, রয়্যাল ফেলছে বাগানে। মেশিনের মতো চলছে ওদের হাত। বাবা বলল, একটা আলু পুড়িয়ে খাও, খিদে কিছুটা কম। বড় দেখে দুটো আলু রাখলো আলমানজো গরম ছায়ের উপর। আশপাশ থেকে আর ছাই টেনে এনে ঢেকে দিল আলু দুটো। তারপর আরও কিছু শুকনো পাতা ফেললো আগুনের মধ্যে। কাজে ফিরে যাওয়ার দরকার বুঝতে পারছে, কিন্তু আগুনের কাছ থেকে নড়তে ইচ্ছা হচ্ছে না। বেশ লাগছে আঁচটা। অপেক্ষা করছে কখন শেখা হবে আলুগুলো। ওদিকে অ্যালিস একা কাজ করে চলেছে দেখে অস্বস্তিও লাগছে, তবে নিজেকে বুঝ দিচ্ছে, আমিও তো কাজই করছি, ওর জন্যও তো একটা আলু রোস্ট করছি। হঠাৎ হিস হিস শব্দ কানে। পর মুহূর্তেই কি যেন উড়ে এসে থ্যাপ করে পড়ল ওর চোখে মুখে। আটকে আছে জিনিসটা গালের সঙ্গে, প্রচণ্ড গরম। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল আলমানজো। চেঁচাতেই থাকলো। অসহ্য ব্যথা, চোখে দেখতে পাচ্ছে না কিছুই। চিৎকার চেঁচামেচি শুনতে পেল। দৌড়ে আসছে কারা ওর দিকে। বড় একজোড়া হাত ওর হাত দুটো সরিয়ে দিল গালের উপর থেকে। বাবা ওর মাথাটা পিছনে হেলাচ্ছে। অনর্গল ফ্রেঞ্চ বকছে লেজি জন, আর ফুপিয়ে কাঁদছে অ্যালিস। কি হয়েছে বাবা, কি হলো আলমানজোর? চোখ দুটো একটু খোলো তো বাপ, বলল বাবা। আলমানজোর চেষ্টা করে দেখলো, শুধু একটা চোখ খুলে, ডান চোখটা মেলা যাচ্ছে না। বুড়ো আঙুল দিয়ে বন্ধ চোখের পাতা খুলল বাবা। ব্যথায় উহ করে উঠল আলমানজো। বাবা বলল, যাক বাঁচা গেল, চোখে লাগেনি। একটা আলু ফেটে গিয়ে ছিটকে এসে পড়েছে ওর চোখে মুখে। চোখের পাতা ঠিক সময় বন্ধ হয়ে যাওয়ায় শুধু পাতার উপরটা আর গালের একাংশ ছ্যাঁকা খেয়েছে। রুমাল দিয়ে চোখ বেঁধে দিয়ে লেজি জনকে কাছে ফিরে গেল নিয়ে বাবা। পুড়ে গেলে যে এত ব্যথা লাগে জানতো না আলমানজো, কিন্তু অ্যালিসকে বলল ব্যথা লাগছে না, মানে খুব বেশি না। একটা কাঠি দিয়ে অন্য আলুটা বের করে আনলো ছায়ের নিচ থেকে। মনে হচ্ছে এটা তোমার আলুটা, নাক টেনে বলল। এখনও নাক চোখ দিয়ে পানি ঝরছে। না, এটা তোমারটা, বললে অ্যালিস। আমারটা তো ফেটে গেছে। কি করে জানলে কারটা ফেটেছে? তা জানি না, এটা তোমার, তুমি ব্যথা পেয়েছো তাই এটা তোমার। তাছাড়া আমার খিদে নেই, মানে বেশি খিদে নেই। আমার সমানই খিদে লেগেছে তোমার, বলল আলমানজো। এসো ডেকে অর্ধেক করে খাই। বাইরেটা পুরো কালো হয়ে গিয়েছে, কিন্তু আলুর ভিতরে সাদা চমৎকার সুগন্ধ ছড়াচ্ছে। ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিয়ে ভিতরের অংশটা খেয়ে নিল দুজন। তারপর ফিরে গেল কাজ। গালে ফসকে পড়েছে, ডান চোখটা খুলতেই পারছে না আলমানজো, কিন্তু দুপুরে একটা পুলটিস লাগিয়ে দিল মা ওখানে। রাতের সেটা বদলে আরেকটা। পরদিনই ব্যথা কমে গেল অনেকখানি।
তৃতীয় দিন সন্ধ্যার পর শেষ হলো আলো তোলবার কাজ। প্রতি মিনিটে বাড়ছে ঠান্ডা। ওয়াগনের পিছু ফিরে এলো ওরা। বাতি জেলে সেলারে আলো রাখছে বাবা। রয়্যাল আর আলমান্সোকে সারতে হলো প্রাত্যহিক কাজ। সবাই খুশি। যাক, ঠিক মতো আনা হয়েছে আলুগুলো। ওই রাত্রেই জমে গেল মাটি। এরপরেই শুরু হবে তুষারপাত। তাড়াহুড়ো করে মাঠ থেকে আটি বাঁধা ভুট্টা আর দলা পাকানো মটর ও শিম নিয়ে আসা হলো গোলাবাড়িতে। সমস্ত ফসল তোলা হয়েছে। তলকুঠুরি, চিলেকোঠা আর গোলাঘরগুলো উপচে পড়ছে। প্রচুর খাবার নিজেদের জন্যে, পশুগুলোর জন্য। শীতের সঞ্চয় ঘরে তুলে সবাই নিশ্চিন্ত। এবার কিছুদিন শুধুই আনন্দ। প্রস্তুত হচ্ছে সবাই কাউন্টি মেলার জন্যে। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে ছিল ৬ষ্ঠ পর্ব। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।